আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি মোহাম্মদ আইব আলী, সহকারী শিক্ষক, সরকারি কাদনী সদর উচ্চ বিদ্যালয় সাতকানিয়া চট্টগ্রাম। আজকে আমাদের বিদ্যালয়ের পেজ থেকে এবং সাথে সাথে সাতকানিয়া অনলাইন স্কুলের পেজ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সংশ্লিষ্ট অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, সম্মানিত ভিউয়ার্সদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ের বাংলাদেশ বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা খাতায় আজকের পাঠের বিষয়বস্তুটা লিখে নাও। প্রথমে আমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করব। সাধারণত আমরা জানি প্রকৃতির কাছ থেকে যা কিছু পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। মানুষ প্রকৃতির কাছ থেকেই এসব সম্পদ আহরণ করে। এর ফলে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক পারিবারিক জীবনে অগ্রগতি ঘটে। এই প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করলে এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করলে দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ নিয়ে এখন আলোচনা করব। একটু খেয়াল করো, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। মূলত আমাদের বাংলাদেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। এটা একটা সৃষ্টিকর্তার মহাদান। বাংলাদেশে সুজলা সুফলা, শস্য শ্যামলা, আমরা যেদিকে তাকাই না কেন বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। এই বাংলাদেশে প্রকৃতি প্রদত্ত নানা রকমের মূল্যবান সম্পদ রয়েছে, যেমন পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি। এইসব প্রাকৃতিক
প্রাকৃতিক বস্তুকে মানুষ নিজেদের চাহিদা মতো রূপান্তরিত করে এবং মানুষের চাহিদা মেটানোর জন্য, মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে মানুষের চাহিদা মতো রূপান্তরিত করে কাজে লাগায়। তন্মধ্যে আমরা একটা প্রাকৃতিক সম্পদ পাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, মাটি। আমরা জানি মাটি একটা প্রাকৃতিক সম্পদ। মাটি কোনো মানুষ তৈরি করতে পারে না, এটা সৃষ্টিকর্তা তৈরি, সৃষ্টিকর্তার প্রদত্ত একটি সম্পদ। মাটি হচ্ছে বাংলাদেশের একটি মূল্যবান সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর। বাংলাদেশের সমতল ভূমি কৃষিকাজের জন্য অত্যন্ত উর্বর জমি, তাই এদেশের কৃষিক্ষেত্রে এদেশ মূলত একটি কৃষি নির্ভর দেশ। বেশিরভাগ এলাকায় দেখা যায় বছরে তিনটি বার ফসল উৎপন্ন হয়। এর কারণ হচ্ছে বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। দেশের 10 ভাগের 1 ভাগ, একটু খেয়াল করবেন, দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। পাহাড়ে প্রচুর প্রাণীজ, খনিজ, বন্ধ সম্পদ রয়েছে। এরপর আমরা আলোচনায় আসব নদ নদী। আমরা জানি বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যন্ত এলাকায় যে গাছের শিকড়ের মতো নদী নালা ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেশে অনেক ছোট বড় নদী আছে। নদীগুলো সাধারণত মালামাল পরিবহনের মাধ্যম। তাছাড়া নদীর পানির প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এছাড়া নদী থেকে বিপুল পরিমাণে মৎস্য আহরণ করা হয়। অর্থাৎ যে আমাদের মৎস্য সম্পদ, এই মৎস্য সম্পদের মাধ্যম, মৎস্য সম্পদের একমাত্র বিশেষ করে নদ নদী থেকেই আমাদের প্রচুর মৎস্য আহরণ করা হয়। আমরা এরপরে পাচ্ছি খনিজ সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বাংলাদেশে অতল গভীরে মাটির নিচে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। প্রচুর প্রাকৃতিক সম্পদ লুকায়িত আছে, যে মানুষ সেই লুকায়িত প্রাকৃতিক সম্পদকে ব্যবহারের জন্য মানুষ বিভিন্ন তথ্য প্রযুক্তি, মানুষের মেধা দ্বারা, বিজ্ঞানের তথ্য প্রযুক্তির দ্বারা
এই খনিজ সম্পদ আহরণ করা হয়। এই খনিজ সম্পদ এর মধ্যেই সাধারণত রয়েছে কয়লা, গ্যাস, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি ইত্যাদি। এগুলো আমাদের বাংলাদেশের অত্যন্ত মূল্যবান এবং উল্লেখযোগ্য খনিজ সম্পদ। এরপরে পাচ্ছি আমরা বনজ সম্পদ। আমরা জানি বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ 24.938 বর্গ কিলোমিটার। মোট বনভূমির পরিমাণ 24.938 বর্গ কিলোমিটার। দেশের মোট ভূভাগের 16% হচ্ছে বন, অর্থাৎ দেশের মোট আয়তনের 16% হচ্ছে বন। বনে রয়েছে প্রচুর মূল্যবান গাছপালা এবং খনিজ সম্পদ। যে বনের যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালা থেকেই আমরা আমাদের ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি কাজে ব্যবহৃত হয়। আমাদের যে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের চাহিদা রয়েছে, আমরা সেই বিশেষ করে বন থেকে আহরিত কাঠ দিয়ে আমরা আমাদের আসবাবপত্রের প্রয়োজনীয় চাহিদা মেটাই। এছাড়া রয়েছে পাখি ও প্রাণী সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ যে বনে গাছপালার পাশাপাশি যে বন্য প্রাণীগুলো রয়েছে সেই বন্য প্রাণীগুলো বনে না থাকলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং প্রচুর গাছপালা না থাকলে দেশে মহামারী, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে, বৈশ্বিক উষ্ণায়ন দেখা দেবে। তাই একটা দেশের জন্য বনজ সম্পদ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের অর্থাৎ আমাদের দেশে মোট ভূমির 25% বনভূমি থাকা প্রয়োজন। এরপর আমরা দেখব 5 নম্বর মৎস্য সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি নদ নদী। এই মৎস্য সম্পদের অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের নদ নদী। বাংলাদেশে অনেক নদ নদী, খাল বিল এবং দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আছে। এইসব খাল বিল নদ নদী রয়েছে প্রচুর মিঠা পানির মাছ। এছাড়া সামুদ্রিক মাছও আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছে। মাছ ধরে বহু মানুষ জীবিকা অর্জন করে। অর্থাৎ এই মৎস্য সম্পদ আহরণের মাধ্যমে আমাদের দেশে একদিকে যেমন বেকার সমস্যার সমাধান হয়, পাশাপাশি বিভিন্ন প্রকারের মৎস্য বিদেশে রপ্তানি করে আমাদের এই দেশ মৎস্য সম্পদ খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়। এরপর পাচ্ছি প্রাণী সম্পদ।
প্রাণী সম্পদ আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ সম্পদ, যে আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি প্রভৃতি। এগুলো গৃহপালিত প্রাণী। এই গৃহপালিত প্রাণীগুলো লালন পালন করে মানুষ যে বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক কাজের উদ্যোগ গ্রহণ করতে পারে, যার ফলে দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং অর্থনৈতিক উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এই প্রাণী সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমাদের বর্তমান দেশে অহরহ ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, এগুলো সবগুলো প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত। এরপর আমরা পাচ্ছি সমুদ্র সম্পদ। আমরা জানি বাংলাদেশে দক্ষিণ অঞ্চল জুড়ে রয়েছে বিরাট বঙ্গোপসাগর। সাগর তীরে গড়ে উঠেছে চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর। সাগরের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করি, তাছাড়া সাগর থেকে আহরণ করি প্রচুর মাছ। তাহলে এই সমুদ্র সম্পদ থেকে আমরা মাছ আহরণ করি। সাগরের লবণাক্ত পানি থেকে আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ লবণ উৎপন্ন হয়। তাছাড়া জেলেরা প্রচুর পরিমাণ মাছ আহরণ করেন। এগুলোই এই উপরোক্ত 7 প্রকার আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। যদিও জনসংখ্যার তুলনায় কোনো কোনো সম্পদ যথেষ্ট পরিমাণ নেই, যাতে এই প্রাকৃতিক সম্পদগুলোকে যথাযথ ব্যবহারের মাধ্যমে, সুষম বন্টনের মাধ্যমে যদি আমরা এই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে পারি এবং সুষ্ঠু পরিকল্পনা করতে পারি, সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা যায়, তাহলে এই সীমিত প্রাকৃতিক সম্পদ দিয়েও বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হতে পারে। আশা করি আমরা এই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং সীমিত প্রাকৃতিক সম্পদকে কিভাবে পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করি আমরা দেশকে একটি সুখী, সমৃদ্ধ, উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারি, এই চেষ্টায় আমরা থাকব। আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা আজকে আমি যা পড়াইছি এগুলো একটু বাসায় একটু দেখবে। বাসায় দেখলে তোমাদের আরেকটু ধারণা হবে, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।